29। আজ ছোটলাট আসিবেন বলিয়া ম্যাজিস্ট্রেট ঠিক 10:30টায় আদালতে আসিয়া বিচার কার্য সকাল সকাল শেষ করিয়া ফেলিতে চেষ্টা করিলেন। সাতকড়িবাবু স্কুলের ছাত্রদের পক্ষ লইয়া সেই উপলক্ষে তাহার বন্ধুকে বাঁচাইবার চেষ্টা করিলেন। তিনি গতিক দেখিয়া বুঝিয়াছিলেন যে অপরাধ স্বীকার করাই এ স্থলে ভালো চাল। ছেলেরা দুরন্ত হইয়াই থাকে, তাহারা অর্বাচীন, নির্বোধ ইত্যাদি বলিয়া তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করিলেন। ম্যাজিস্ট্রেট ছাত্রদিগকে জেলে লইয়া গিয়া বয়স ও অপরাধের তারতম্য অনুসারে 5 হইতে 25 বেতের আদেশ করিয়া দিলেন। গোরার উকিল কেহ ছিল না। সে নিজের মামলা নিজে চালাইবার উপলক্ষে পুলিশের অত্যাচার সম্বন্ধে কিছু বলিবার চেষ্টা করিতেই ম্যাজিস্ট্রেট তাহাকে তীব্র তিরস্কার করিয়া তাহার মুখ বন্ধ করিয়া দিলেন ও পুলিশের কর্মে বাধা দেওয়ার অপরাধে তাহাকে 1 মাস সশ্রম কারাদণ্ড দিলেন এবং এইরূপ লঘুদণ্ডকে বিশেষ দয়া বলিয়া কীর্তন করিলেন। সুধীর ও বিনয় আদালতে উপস্থিত ছিল। বিনয় গোরার মুখের দিকে চাহিতে পারিল না। তাহার যেন নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম হইল। সে তাড়াতাড়ি আদালত ঘর হইতে বাহির হইয়া আসিল। সুধীর তাহাকে ডাক বাংলায় ফিরিয়া গিয়া স্নানাহারের জন্য অনুরোধ করিল। সে শুনিল না। মাঠের রাস্তা দিয়া চলিতে চলিতে গাছের তলায় বসিয়া পড়িল। সুধীরকে কহিল, তুমি বাংলায় ফিরে যাও, আমি কিছুক্ষণ পরে যাব। সুধীর চলিয়া গেল। এমন করিয়া যে কতক্ষণ কাটিয়া গেল তাহা সে জানিতে পারিল না। সূর্য মাথার উপর হইতে পশ্চিমের দিকে যখন হেলিয়াছে তখন একটা গাড়ি ঠিক তাহার সম্মুখে আসিয়া থামিল। বিনয় মুখ তুলিয়া দেখিল সুধীর ও সুচরিতা গাড়ি হইতে নামিয়া তাহার কাছে আসিতেছে। বিনয় তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। সুচরিতা কাছে আসিয়া স্নেহার্দ্র স্বরে বলিল, বিনয়বাবু আসুন। বিনয়ের হঠাৎ চৈতন্য হইল যে এই দৃশ্যে রাস্তার লোকে কৌতুক অনুভব করিতেছে। সে তাড়াতাড়ি গাড়িতে উঠিয়া পড়িল। সমস্ত পথ কেহ কিছুই কথা কহিতে পারিল না। ডাকবাংলায় পৌঁছিয়া বিনয় দেখিল সেখানে একটা লড়াই চলিতেছে। ললিতা বাঁকিয়া বসিয়াছে। সে কোনো মতেই আজ ম্যাজিস্ট্রেটের নিমন্ত্রণে যোগ দেবে না। বরদা সুন্দরী বিষম সংকটে পড়িয়া গিয়াছেন। হারানবাবু ললিতার মতো বালিকার এই অসঙ্গত বিদ্রোহে ক্রোধে অস্থির হইয়া উঠিয়াছেন। তিনি বারবার বলিতেছেন, আজকালকার ছেলে মেয়েদের এ কিরূপ বিকার ঘটিয়াছে। তাহারা ডিসিপ্লিন মানিতে চাহে না। কেবল যে সে লোকের সংসর্গে যাহা তাহা আলোচনা করিয়াই এই রূপ ঘটিতেছে। বিনয় আসিতেই ললিতা কহিল, বিনয়বাবু আমাকে মাফ করুন, আমি আপনার কাছে ভারী অপরাধ করেছি। আপনি তখন যা বলেছিলেন আমি কিছুই বুঝতে পারিনি। আমরা বাইরের অবস্থা কিছুই জানি না বলেই এত ভুল বুঝি। পানুবাবু বলেন ভারতবর্ষে ম্যাজিস্ট্রেটের এই শাসন বিধাতার বিধান। তা যদি হয় তবে এই শাসনকে সমস্ত কায় মনোবাক্যে অভিশাপ দেবার ইচ্ছা জাগিয়ে দেওয়াও সেই বিধাতারই বিধান। হারানবাবু ক্রুদ্ধ হইয়া বলিতে লাগিলেন, ললিতা তুমি। ললিতা হারানবাবুর দিক হইতে ফিরিয়া দাঁড়াইয়া কহিল, চুপ করুন, আপনাকে আমি কিছু বলছি না। বিনয়বাবু আপনি কারো অনুরোধ রাখবেন না। আজ কোনো মতেই অভিনয় হতেই পারে না। বরদা সুন্দরী তাড়াতাড়ি ললিতার কথা চাপা দিয়া কহিলেন, ললিতা তুই তো আচ্ছা মেয়ে দেখছি, বিনয়বাবুকে আজ স্নান করতে খেতে দিবি না? বেলা 1:30 বেজে গেছে তা জানিস? দেখ দেখি ওর মুখ শুকিয়ে কিরকম চেহারা হয়ে গেছে। বিনয় কহিল, এখানে আমরা সেই ম্যাজিস্ট্রেটের অতিথি, এ বাড়িতে আমি স্নানাহার করতে পারবো না। বরদা সুন্দরী বিনয়কে বিস্তর মিনতি করিয়া বুঝাইতে চেষ্টা করিলেন। মেয়েরা সকলেই চুপ করিয়া আছে দেখিয়া তিনি রাগিয়া বলিলেন, তোদের সব হলো কি? সুচি, তুমি বিনয়বাবুকে একটু বুঝিয়ে বলো না। আমরা কথা দিয়েছি, লোকজন সব ডাকা হয়েছে, আজকের দিনটা কোনো মতে কাটিয়ে যেতে হবে, নইলে ওরা কি মনে করবে বলো দেখি। আর যে ওদের সামনে মুখ দেখাতে পারবো না। সুচরিতা চুপ করিয়া মুখ নিচু করিয়া বসিয়া রহিল। বিনয় অদূরে নদীতে স্টিমারে চলিয়া গেল। এই স্টিমার আজ ঘন্টা 2-এর মধ্যেই যাত্রী লইয়া কলিকাতায় রওনা হইবে। আগামীকাল 8টা আন্দাজ সেখানে পৌঁছিবে। হারানবাবু উত্তেজিত হইয়া উঠিয়া বিনয় ও গোরাকে নিন্দা করিতে আরম্ভ করিলেন। সুচরিতা তাড়াতাড়ি চৌকি হইতে উঠিয়া পাশের ঘরে প্রবেশ করিয়া বেগে দ্বার ভেজাইয়া দিল। একটু পরেই ললিতা দ্বার ঠেলিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। দেখিল সুচরিতা 2 হাতে মুখ ঢাকিয়া বিছানার উপরে পড়িয়া আছে। ললিতা ভিতর হইতে দ্বার রুদ্ধ করিয়া দিয়া ধীরে ধীরে সুচরিতার পাশে বসিয়া তাহার মাথার চুলের মধ্যে আঙুল বুলাইয়া দিতে লাগিল।
অনেকক্ষণ পরে সুচরিতা যখন শান্ত হইল, তখন জোর করিয়া তাহার মুখ হইতে বাহুর আবরণ মুক্ত করিয়া তাহার মুখের কাছে মুখ লইয়া গিয়া কানে কানে বলিতে লাগিল, দিদি, আমরা এখান থেকে কলকাতায় ফিরে যাই। আজ তো ম্যাজিস্ট্রেটের ওখানে যেতে পারবো না। সুচরিতা অনেকক্ষণ এ কথার কোনো উত্তর করিল না। ললিতা যখন বারবার বলিতে লাগিল, তখন সে বিছানায় উঠিয়া বসিয়া বলিল, সে কি করে হবে ভাই, আমার তো একেবারেই আসবার ইচ্ছা ছিল না। বাবা যখন পাঠিয়ে দিয়েছেন, তখন যে জন্য এসেছি তা না সেরে তো যেতে পারবো না। ললিতা কহিল, বাবা তো এসব কথা জানেন না, জানলে কখনোই আমাদের থাকতে বলতেন না। সুচরিতা কহিল, তা কি করে জানবো ভাই? ললিতা, দিদি, তুই পারবি? কি করে যাবি বল দেখি? তারপরে আবার সাজগোজ করে স্টেজে দাঁড়িয়ে কবিতা ওড়াতে হবে। আমার তো জিভ ফেটে গিয়ে রক্ত পড়বে, তবু কথা বের হবে না। সুচরিতা কহিল, সে তো জানি বোন, কিন্তু নরক যন্ত্রণাও সইতে হয়। এখন আর কোনো উপায় নেই। আজকের দিন জীবনে আর কখনো ভুলতে পারবো না। সুচরিতার এই বাধ্যতায় ললিতা রাগ করিয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। মাকে আসিয়া কহিল, মা, তোমরা যাবে না? বরদা সুন্দরী কহিলেন, তুই কি পাগল হয়েছিস? রাত্রি 9টার পর যেতে হবে। ললিতা কহিল, আমি কলকাতায় যাবার কথা বলছি। বরদা সুন্দরী, শোনো একবার মেয়ের কথা শোনো। ললিতা সুধীরকে কহিল, সুধীরদা, তুমিও এখানে থাকবে? গোরার শাস্তি সুধীরের মনকে বিকল করিয়া দিয়াছিল, কিন্তু বড় বড় সাহেবের সম্মুখে নিজের বিদ্যা প্রকাশ করিবার প্রলোভন সে ত্যাগ করিতে পারে এমন তাহার সাধ্য ছিল না। সে অব্যক্ত স্বরে কি একটা বলিল, বোঝা গেল সে সংকোচ বোধ করিতেছে, কিন্তু সে থাকিয়াই যাইবে। বরদা সুন্দরী কহিলেন, গোলমালে বেড়া হয়ে গেল, আর দেরি করলে চলবে না। এখন 5:30 পর্যন্ত বিছানা থেকে কেউ উঠতে পারবে না। বিশ্রাম করতে হবে, নইলে ক্লান্ত হয়ে রাত্রে মুখ শুকিয়ে যাবে, দেখতে বিশ্রী হবে। এই বলিয়া তিনি জোর করিয়া সকলকে শয়ন ঘরে পুরিয়া বিছানায় শোয়াইয়া দিলেন। সকলেই ঘুমাইয়া পড়িল, কেবল সুচরিতার ঘুম হইল না, এবং অন্য ঘরে ললিতা তাহার বিছানার উপর উঠিয়া বসিয়া রহিল। স্টিমারে ঘন ঘন বাঁশি বাজিতে লাগিল। স্টিমার যখন ছাড়িবার উপক্রম করিতেছে, খালাসিরা সিঁড়ি তুলিবার জন্য প্রস্তুত হইতেছে, এমন সময় জাহাজের ডেকের উপর হইতে বিনয় দেখিল একজন ভদ্র স্ত্রীলোক জাহাজের অভিমুখে দ্রুত পদে আসিতেছে। তাহার বেশভূষা প্রভৃতি দেখিয়া তাহাকে ললিতা বলিয়াই মনে হইল, কিন্তু বিনয় সহসা তাহা বিশ্বাস করিতে পারিল না। অবশেষে ললিতার নিকটে আসিতে আর সন্দেহ রহিল না। একবার মনে করিল ললিতা তাহাকে ফিরাইতে আসিয়াছে, কিন্তু ললিতাই তো ম্যাজিস্ট্রেটের নিমন্ত্রণে যোগ দেওয়ার বিরুদ্ধে নাড়াইয়াছিল। ললিতা স্টিমারে উঠিয়া পড়িল। খালাসি সিঁড়ি তুলিয়া লইল। বিনয় শঙ্কিত চিত্তে উপরের ডেক হইতে নিচে নামিয়া ললিতার সম্মুখে আসিয়া উপস্থিত হইল। ললিতা কহিল, আমাকে উপরে নিয়ে চলুন। বিনয় বিস্মিত হইয়া কহিল, জাহাজ যে ছেড়ে দিচ্ছে। ললিতা কহিল, সে আমি জানি। বলিয়া বিনয়ের জন্য অপেক্ষা না করিয়াই সম্মুখের সিঁড়ি বাহিয়া উপরের তলায় উঠিয়া গেল। স্টিমার বাঁশি ফুঁকিতে ফুঁকিতে ছাড়িয়া দিল। বিনয় ললিতাকে ফার্স্ট ক্লাসের ডেকে কেদারায় বসাইয়া নীরব প্রশ্নে তাহার মুখের দিকে চাহিল। ললিতা কহিল, আমি কলকাতায় যাব, আমি কিছুতেই থাকতে পারলুম না। বিনয় জিজ্ঞাসা করিল, ওরা সকলে? ললিতা কহিল, এখনো পর্যন্ত কেউ জানে না। আমি চিঠি লিখে রেখে এসেছি, পড়লেই জানতে পারবেন। ললিতার এই দুঃসাহসিকতায় বিনয় স্তম্ভিত হইয়া গেল। সংকোচের সহিত বলিতে আরম্ভ করিল, কিন্তু। ললিতা তাড়াতাড়ি বাঁধা দিয়া কহিল, জাহাজ ছেড়ে দিয়েছে, এখন আর কিন্তু নিয়ে কি হবে? মেয়ে মানুষ হয়ে জন্মেছি বলেই যে সমস্তই চুপ করে সহ্য করতে হবে, সে আমি বুঝিনি। আমাদের পক্ষেও ন্যায় অন্যায় সম্ভব অসম্ভব আছে। আজকের নিমন্ত্রণে গিয়ে অভিনয় করার চেয়ে আত্মহত্যা করা আমার পক্ষে সহজ। বিনয় বুঝিল যা হইবার তা হইয়া গেছে, এখন এ কাজের ভালো মন্দ বিচার করিয়া মনকে পীড়িত করিয়া তোলায় কোনো ফল নাই। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া ললিতা কহিল, দেখুন, আপনার বন্ধু গৌরমোহন বাবুর প্রতি আমি মনে মনে বড় অবিচার করেছিলাম। জানি নে প্রথম থেকেই কেন তাকে দেখে তার কথা শুনে আমার মনটা তার বিরুদ্ধে হয়ে গিয়েছিল। তিনি বড় বেশি জোর দিয়ে কথা কইতেন,
আর আপনারা সকলেই তাতে যেন সায় দিয়ে যেতেন। তাই দেখে আমার একটা রাগ হতে থাকতো। আমার স্বভাবই ওই, আমি যদি দেখি কেউ কথায় বা ব্যবহারে জোর প্রকাশ করছে, সে আমি একেবারেই সইতে পারি না। কিন্তু গৌরমোহন বাবুর জোর কেবল পরের উপরে নয়, সে তিনি নিজের উপরেও খাটান। এ সত্যিকারের জোর, এরকম মানুষ আমি দেখিনি। এমন করিয়া ললিতা বকিয়া যাইতে লাগিল। কেবল যে গোরা সম্বন্ধে সে অনুতাপ বোধ করিতেছিল বলিয়াই এ সকল কথা বলিতেছিল তাহা নহে। আসলে ঝোঁকের মাথায় যে কাজটা করিয়া ফেলিয়াছে, তাহার সংকোচ মনের ভিতর হইতে কেবলই মাথা তুলিবার উপক্রম করিতেছিল। কাজটা হয়তো ভালো হয় নাই, এই দ্বিধা জোর করিবার লক্ষণ দেখা যাইতেছিল। বিনয়ের সম্মুখে স্টিমারে এইরূপ একলা বসিয়া থাকা যে এত বড় কুণ্ঠার বিষয়, তাহা সে পূর্বে মনেও করিতে পারি নাই। কিন্তু লজ্জা প্রকাশ পাইলেই জিনিসটা অত্যন্ত লজ্জার বিষয় হইয়া উঠিবে, এই জন্য সে প্রাণপণে বকিয়া যাইতে লাগিল। বিনয়ের মুখে ভালো করিয়া কথা জোগাইতেছিল না। একদিকে গোরার দুঃখ ও অপমান, অন্যদিকে সে যে এখানে ম্যাজিস্ট্রেটের বাড়ি আমোদ করিতে আসিয়াছিল তাহার লজ্জা, তাহার উপরে ললিতার সম্বন্ধে তাহার এই আকস্মাৎ অবস্থা সংকট, সমস্ত একত্র মিশ্রিত হইয়া বিনয়কে বাক্যহীন করিয়া দিয়াছিল। পূর্বে হইলে ললিতার এই দুঃসাহসিকতায় বিনয়ের মনে তিরস্কারের ভাব উদয় হইত, আজ তাহা কোনো মতেই হইল না। এমনকি তাহার মনে যে বিস্ময়ের উদয় হইয়াছিল, তাহার সঙ্গে শ্রদ্ধা মিশ্রিত ছিল। ইহাতে আরো একটি আনন্দ এই ছিল, তাহাদের সমস্ত দলের মধ্যে গোরার অপমানের সামান্য প্রতিকার চেষ্টা কেবল বিনয় এবং ললিতাই করিয়াছে। এজন্য বিনয়কে বিশেষ কিছু দুঃখ পাইতে হইবে না, কিন্তু ললিতাকে নিজের কর্মফলে অনেক দিন ধরিয়া বিস্তর পীড়া ভোগ করিতে হইবে। অথচ এই ললিতাকে বিনয় বরাবর গোরার বিরুদ্ধ বলিয়াই জানিত। যতই ভাবিতে লাগিল, ততই ললিতার এই পরিণাম বিচারহীন সাহসে এবং অন্যায়ের প্রতি একান্ত ঘৃণায় তাহার প্রতি বিনয়ের ভক্তি জন্মিতে লাগিল। কেমন করিয়া কি বলিয়া যে সে এই ভক্তি প্রকাশ করিবে তাহা ভাবিয়া পাইল না। বিনয় বারবার ভাবিতে লাগিল, ললিতা যে তাহাকে এত পরমুখাপেক্ষী সাহসহীন বলিয়া ঘৃণা প্রকাশ করিয়াছে, সে ঘৃণা যথার্থ। সে তো সমস্ত আত্মীয় বন্ধুর নিন্দা প্রশংসা সবলে উপেক্ষা করিয়া এমন করিয়া কোনো বিষয়ই সাহসিক আচরণের দ্বারা নিজের মত প্রকাশ করিতে পারিত না। সে যে অনেক সময় গোরাকে কষ্ট দিবার ভয় অথবা পাছে গোরা তাহাকে দুর্বল মনে করে এই আশঙ্কায় নিজের স্বভাবের অনুসরণ করে নাই, অনেক সময় সূক্ষ্ম যুক্তিজাল বিস্তার করিয়া গোরার মতকে নিজের মত বলিয়াই নিজেকে ভুলাইবার চেষ্টা করিয়াছে, আজ তাহা মনে মনে স্বীকার করিয়া ললিতাকে স্বাধীন বুদ্ধি শক্তি গুণে নিজের চেয়ে অনেক শ্রেষ্ঠ বলিয়া মানিল। ললিতাকে সে পূর্বে অনেকবার মনে মনে নিন্দা করিয়াছে, সে কথা স্মরণ করিয়া তাহার লজ্জা বোধ হইল। এমনকি ললিতার কাছে তাহার ক্ষমা চাহিতে ইচ্ছা করিল, কিন্তু কেমন করিয়া ক্ষমা চাহিবে ভাবিয়া পাইল না। ললিতার কমনীয় স্ত্রীমূর্তি আপন অন্তরের তেজে বিনয়ের চক্ষে আজ এমন একটি মহিমায় উদ্দীপ্ত হইয়া দেখা দিল যে নারীর এই অপূর্ব পরিচয়ে বিনয় নিজের জীবনকে সার্থক বোধ করিল। সে নিজের সমস্ত অহংকার, সমস্ত ক্ষুদ্রতাকে এই মাধুর্যমণ্ডিত শক্তির কাছে আজ একেবারে বিসর্জন দিল। 30 ললিতাকে সঙ্গে লইয়া বিনয় পরেশবাবুর বাসায় আসিয়া উপস্থিত হইল। ললিতার সম্বন্ধে বিনয়ের মনের ভাবটা কি তাহা স্টিমারে উঠিবার পূর্বে পর্যন্ত বিনয় নিশ্চিত জানিত না। ললিতার সঙ্গে বিরোধেই তাহার মন ব্যাপৃত ছিল। কেমন করিয়া এই দুর্বশ মেয়েটির সঙ্গে কোনো মতে সন্ধি স্থাপন হইতে পারে, কিছুকাল হইতে ইহাই তাহার প্রায় প্রতিদিনের চিন্তার বিষয় ছিল। বিনয়ের জীবনে স্ত্রী মাধুর্যের নির্মল দীপ্তি লইয়া সুচরিতাই প্রথম সন্ধ্যা তারাটির মতো উদিত হইয়াছিল। এই আবির্ভাবের অপরূপ আনন্দে বিনয়ের প্রাকৃতিক পরিপূর্ণতা দান করিয়া আছে, ইহাই বিনয় মনে মনে জানিত। কিন্তু ইতিমধ্যে আরো যে তারা উঠিয়াছে এবং জ্যোতিরুৎসবের ভূমিকা করিয়া দিয়া প্রথম তারাটি যে কখন ধীরে ধীরে দিগন্তরালে অবতরণ করিতেছিল, বিনয় তাহা স্পষ্ট করিয়া বুঝিতে পারি নাই। বিদ্রোহী ললিতা যেদিন স্টিমারে আসিয়া উঠিল, সেদিন বিনয়ের মনে হইল ললিতা এবং আমি এক পক্ষ হইয়া সমস্ত সংসারের প্রতিকূলে যেন খাড়া হইয়াছি। এই ঘটনায় ললিতা আর সকলকে ছাড়িয়া তাহারই পাশে আসিয়া দাঁড়াইয়াছে, এ কথা বিনয় কিছুতেই ভুলিতে পারিল না। যে কোনো কারণে
যে কোনো উপলক্ষেই হোক, ললিতার পক্ষে বিনয় আজ অনেকের মধ্যে একজন মাত্র নহে, ললিতার পার্শ্বে সেই একাকী, সেই একমাত্র, সমস্ত আত্মীয় স্বজন দূরে, সেই নিকটে। এই নৈকট্যের পুলকপূর্ণ স্পন্দন বিদ্যুৎগর্ভ মেঘের মতো তাহার বুকের মধ্যে গুরু গুরু করিতে লাগিল। প্রথম শ্রেণীর কেবিনে ললিতা যখন ঘুমাইতে গেল, তখন বিনয় তাহার স্বস্থানে শুইতে যাইতে পারিল না। সেই কেবিনের বাহিরের ডেকে সে জুতা খুলিয়া নিঃশব্দে পায়চারি করিয়া বেড়াইতে লাগিল। স্টিমারে ললিতার প্রতি কোনো উৎপাত ঘটিবার বিশেষ সম্ভাবনা ছিল না, কিন্তু বিনয় তাহার আকস্মাৎ নূতন লব্ধ অধিকারটিকে পুরা অনুভব করিবার প্রলোভন অপ্রয়োজনেও না খাটাইয়া থাকিতে পারিল না। রাত্রি গভীর অন্ধকারময়, মেঘ শূন্য নভস্থল তারায় আচ্ছন্ন, তীরে তরুশ্রেণী নিশীথ আকাশের কালিমা ঘন নিবিড় ভিত্তির মতো স্তব্ধ হইয়া দাঁড়াইয়া আছে। নিম্নে প্রশস্ত নদীর প্রবল ধারা নিঃশব্দে চলিয়াছে, ইহার মাঝখানে ললিতা নিদ্রিত। আর কিছু নয়, এই সুন্দর, এই বিশ্বাসপূর্ণ নিদ্রাটুকুকে ললিতা আজ বিনয়ের হাতে সমর্পণ করিয়া দিয়াছে। এই নিদ্রাটুকুকে বিনয় মহামূল্য রত্নটির মতো রক্ষা করিবার ভার লইয়াছে। পিতা মাতা ভাই ভগিনী কেহই নাই। একটি অপরিচিত শয্যার উপর ললিতা আপন সুন্দর দেহখানি রাখিয়া নিশ্চিন্ত হইয়া ঘুমাইতেছে। নিঃশ্বাস প্রশ্বাস যেন এই নিদ্রা কাব্যটুকুর ছন্দ পরিমাপ করিয়া অতি শান্তভাবে গতায়াত করিতেছে। সেই নিপুণ কবরীর একটি বেনিও বিশ্রস্ত হয় নাই। সেই নারীর হৃদয়ের কল্যাণ কোমলতায় মণ্ডিত হাত দুইখানি পরিপূর্ণ বিরামে বিছানার উপর পড়িয়া আছে। কুসুম কুমার দুইটি পদতল তাহার সমস্ত রমণীয় গতি চেষ্টাকে উৎসব অবসানের সঙ্গীতের মতো স্তব্ধ করিয়া বিছানার উপর মেলিয়া রাখিয়াছে। বিশ্রব্ধ বিশ্রামের এই ছবিখানি বিনয়ের কল্পনাকে পরিপূর্ণ করিয়া তুলিল। শুক্তির মধ্যে মুক্তাটুকু যেমন, গ্রহ তারামণ্ডিত নিঃশব্দ তিমির বেষ্টিত এই আকাশমণ্ডলের মাঝখানটিতে ললিতার এই নিদ্রাটুকু, এই সুডোল সুন্দর সম্পূর্ণ বিশ্রামটুকু জগতে তেমনি একটিমাত্র ঐশ্বর্য বলিয়া আজ বিনয়ের কাছে প্রতিভাত হইল। আমি জাগিয়া আছি, আমি জাগিয়া আছি, এই বাক্য বিনয়ের বিস্ফারিত বক্ষকুহর থেকে অভয় শঙ্খ ধ্বনির মতো উঠিয়া মহাকাশের অনিমেষ জাগ্রত পুরুষের নিঃশব্দ বাণীর সহিত মিলিত হইল। এই কৃষ্ণপক্ষের রাত্রিতে আরো একটা কথা কেবলই বিনয়কে আঘাত করিতেছিল। আজ রাত্রে গোরা জেলখানায়। আজ পর্যন্ত বিনয় গোরার সকল সুখ দুঃখেই ভাগ লইয়া আসিয়াছে, এইবার প্রথম তাহার অন্যথা ঘটিল। বিনয় জানিত গোরার মতো মানুষের পক্ষে জেলের শাসন কিছুই নহে, কিন্তু প্রথম হইতে শেষ পর্যন্ত এই ব্যাপারে বিনয়ের সঙ্গে গোরার কোনো যোগ ছিল না। গোরার জীবনের এই একটা প্রধান ঘটনা একেবারেই বিনয়ের সংস্রব ছাড়া। দুই বন্ধুর জীবনের ধারা এই যে এক জায়গায় বিচ্ছিন্ন হইয়াছে, আবার যখন মিলিবে তখন কি এই বিচ্ছেদের শূন্যতা পূরণ হইতে পারিবে? বন্ধুত্বের সম্পূর্ণতা কি এবার ভঙ্গ হয় নাই? জীবনের এমন অখণ্ড, এমন দুর্লভ বন্ধুত্ব আজ একই রাত্রে বিনয় তাহার একদিকের শূন্যতা আরেক দিকের পূর্ণতাকে একসঙ্গে অনুভব করিয়া জীবনের সৃজন প্রলয়ের সন্ধিকালে স্তব্ধ হইয়া অন্ধকারের দিকে চাহিয়া রইল। গোরা যে ভ্রমণে বাহির হইয়াছিল, দৈবক্রমেই বিনয় তাহাতে যোগ দিতে পারে নাই, অথবা গোরা যে জেলে গিয়াছে, দৈবক্রমেই সেই কারাদুঃখের ভাগ লওয়া বিনয়ের পক্ষে অসম্ভব হইয়াছে, একথা যদি সত্য হইত তবে ইহাতে বন্ধুত্ব ক্ষুণ্ণ হইতে পারিত না। কিন্তু গোরা ভ্রমণে বাহির হইয়াছিল এবং বিনয় অভিনয় করিতেছিল, ইহা আকস্মিক ব্যাপার নহে। বিনয়ের সমস্ত জীবনের ধারা এমন একটা পথে আসিয়া পড়িয়াছে যাহা তাহাদের পূর্ব বন্ধুত্বের পথ নহে। সেই কারণেই এতদিন পরে এই বাহ্য বিচ্ছেদও সম্ভবপর হইয়াছে। আজ আর কোনো উপায় নাই, সত্যকে অস্বীকার করা আর চলে না। গোরার সঙ্গে অবিচ্ছিন্ন এক পথ অনন্য মনে আশ্রয় করা বিনয়ের পক্ষে আজ আর সত্য নহে। কিন্তু গোরা ও বিনয়ের চিরজীবনের ভালোবাসা কি এই পথভেদের দ্বারাই ভিন্ন হইবে? এই সংশয়ে বিনয়ের হৃদয়ে হৃৎকম্প উপস্থিত করিল। সে জানিত গোরা তাহার সমস্ত বন্ধুত্ব এবং সমস্ত কর্তব্যকে এক লক্ষ্যপথে না টানিয়া চলিতে পারে না। প্রচন্ড গোরা, তাহার প্রবল ইচ্ছা, জীবনের সকল সম্বন্ধের দ্বারা তাহার সেই এক ইচ্ছাকেই মহিষী করিয়া সে জয়যাত্রায় চলিবে। বিধাতা গোরার প্রকৃতিতে সেই রাজমহিমা অর্পণ করিয়াছেন।
ঠিকা গাড়ি পরেশবাবুর দরজার কাছে আসিয়া দাঁড়াইল। নামিবার সময় ললিতার যে পা কাঁপিল এবং বাড়িতে প্রবেশ করিবার সময় সে যে জোর করিয়া নিজেকে একটু শক্ত করিয়া লইল, তাহা বিনয় স্পষ্ট বুঝিতে পারিল। ললিতা ঝোঁকের মাথায় এবার যে কাজটা করিয়া ফেলিয়াছে, তাহার অপরাধ যে কতখানি, তাহার ওজন সে নিজে কিছুতেই আন্দাজ করিতে পারিতেছিল না। ললিতা জানিত পরেশবাবু তাহাকে এমন কোনো কথাই বলিবেন না যাহাকে ঠিক ভর্ৎসনা বলা যাইতে পারে, কিন্তু সেজন্যই পরেশবাবুর চুপ করিয়া থাকাকেই সে সবচেয়ে ভয় করিত। ললিতার এই সংকোচের ভাব লক্ষ্য করিয়া বিনয় এরূপ স্থলে তাহার কি কর্তব্য ঠিকটি ভাবিয়া পাইল না। সে সঙ্গে থাকিলে ললিতার সংকোচের কারণ অধিক হইবে কিনা তাহাই পরীক্ষা করিবার জন্য সে একটু দ্বিধার স্বরে ললিতাকে কহিল, তবে এখন যাই? ললিতা তাড়াতাড়ি কহিল, না, চলুন, বাবার কাছে চলুন। ললিতার এই ব্যগ্র অনুরোধে বিনয় মনে মনে আনন্দিত হইয়া উঠিল। বাড়িতে পৌঁছিয়া দিবার পর হইতে তাহার কর্তব্য যে শেষ হইয়া যায় নাই, এই একটা আকস্মিক ব্যাপারে ললিতার সঙ্গে তাহার জীবনের যে একটা বিশেষ গ্রন্থিবন্ধন হইয়া গেছে, তাহাই মনে করিয়া বিনয় ললিতার পার্শ্বে যেন একটু বিশেষ জোরের সঙ্গে দাঁড়াইল। তাহার প্রতি ললিতার এই নির্ভর কল্পনা যেন একটি স্পর্শের মতো তাহার সমস্ত শরীরে বিদ্যুৎ সঞ্চার করিতে লাগিল। তাহার মনে হইল ললিতা যেন তাহার ডান হাত চাপিয়া ধরিয়াছে। ললিতার সহিত এই সম্বন্ধে তাহার পুরুষের বক্ষ ভরিয়া উঠিল। সে মনে মনে ভাবিল, পরেশবাবু ললিতার এই অসামাজিক হতকারিতায় রাগ করিবেন, ললিতাকে ভর্ৎসনা করিবেন, তখন বিনয় যথাসম্ভব সমস্ত দায়িত্ব নিজের স্কন্ধে লইবে, ভর্ৎসনার অংশ অসংকোচে গ্রহণ করিবে, বর্মের স্বরূপ হইয়া ললিতাকে সমস্ত আঘাত হইতে বাঁচাইতে চেষ্টা করিবে। কিন্তু ললিতার ঠিক মনের ভাবটা বিনয় বুঝিতে পারে নাই। সে যে ভর্ৎসনার প্রতিরোধক স্বরূপেই বিনয়কে ছাড়িতে চাহিল না তাহা নহে। আসল কথা, ললিতা কিছুই চাপা দিয়া রাখিতে পারে না। সে যাহা করিয়াছে তাহার সমস্ত অংশই পরেশবাবুর চক্ষে দেখিবেন এবং বিচারে যে ফল হয় তাহার সমস্তটাই ললিতা গ্রহণ করিবে, এইরূপ তাহার ভাব। আজ সকাল হইতেই ললিতা বিনয়ের উপর মনে মনে রাগ করিয়া আছে। রাগটা যে অসঙ্গত তাহা সে সম্পূর্ণ জানে, কিন্তু অসঙ্গত বলিয়াই রাগটা কমে না, বরং বাড়ে। স্টিমারে যতক্ষণ ছিল ললিতার মনের ভাব অন্যরূপ ছিল। ছেলেবেলা হইতে সে কখনো রাগ করিয়া কখনো জেদ করিয়া একটা না একটা অভাবনীয় কাণ্ড ঘটাইয়া আসিয়াছে, কিন্তু এবারকার ব্যাপারটি গুরুতর। এই নিষিদ্ধ ব্যাপারে বিনয় তাহার সহিত জড়িত হইয়া পড়াতে সে একদিকে সংকোচ এবং অন্যদিকে একটা নিগূঢ় হর্ষ অনুভব করিতেছিল। এই হর্ষ যেন নিষেধের সংঘাত দ্বারাই বেশি করিয়া মথিত হইয়া উঠিতেছিল। একজন বাহিরের পুরুষকে সে আজ এমন করিয়া আশ্রয় করিয়াছে, তাহার এত কাছে আসিয়াছে, তাহাদের মাঝখানে আত্মীয় সমাজের কোনো আড়াল নাই, ইহাতে কতখানি কুণ্ঠার কারণ ছিল। কিন্তু বিনয়ের স্বাভাবিক ভদ্রতা এমনি সংযমের সহিত একটি আব্রু রচনা করিয়া রাখিয়াছিল যে এই আশঙ্কাজনক অবস্থার মাঝখানে বিনয়ের সুকুমার শীলতার পরিচয় ললিতাকে ভারী একটা আনন্দ দান করিয়াছিল। যে বিনয় তাহাদের বাড়িতে সকলের সঙ্গে সর্বদা আমোদ কৌতুক করিত, যাহার কথার বিরাম ছিল না, বাড়ির ভৃত্যদের সঙ্গেও যাহার আত্মীয়তা অবারিত, এ সে বিনয় নহে। সতর্কতার দোহাই দিয়া যেখানে সে অনায়াসেই ললিতার সঙ্গ বেশি করিয়া লইতে পারিত, সেখানে বিনয় এমন দূরত্ব রক্ষা করিয়া চলিয়াছিল যে তাহাতেই ললিতা হৃদয়ের মধ্যে তাহাকে আরো নিকটে অনুভব করিতেছিল। রাত্রে স্টিমারের কেবিনে নানা চিন্তায় তাহার ঘুম হইতেছিল না। ছটফট করিতে করিতে একসময় মনে হইল রাত্রি এতক্ষণে প্রভাত হইয়া আসিয়াছে। ধীরে ধীরে কেবিনের দরজা খুলিয়া বাহিরের দিকে চাহিয়া দেখিল রাত্রি শেষের শিশির আর্দ্র অন্ধকার তখনও নদীর উপরকার মুক্ত আকাশ এবং তীরের বনশ্রেণীকে জড়াইয়া রহিয়াছে। এইমাত্র একটি শীতল বাতাস উঠিয়া নদীর জলে কলধ্বনি জাগাইয়া তুলিয়াছে এবং নিচের তলায় ইঞ্জিনের খালাসিরা কাজ আরম্ভ করিবে এমনতর চাঞ্চল্যের আভাস পাওয়া যাইতেছে। ললিতা কেবিনের বাহিরে আসিয়াই দেখিল অনতি দূরে বিনয় একটা গরম কাপড় গায়ে দিয়া বেতের চৌকির উপর ঘুমাইয়া পড়িয়াছে। দেখিয়াই ললিতার হৃৎপিণ্ড স্পন্দিত হইয়া উঠিল। সমস্ত রাত্রি বিনয় ওইখানেই বসিয়া পাহারা দিয়াছে, এত নিকটে তবু এত দূরে। ডেক হইতে তখনই ললিতা কম্পিত পদে কেবিনে আসিল। দ্বারের কাছে দাঁড়াইয়া সেই হেমন্তের প্রত্যুষে সেই অন্ধকার জড়িত অপরিচিত নদী দৃশ্যের মধ্যে একাকী নিদ্রিত বিনয়ের দিকে চাহিয়া রহিল। সম্মুখের দিক প্রান্তের তারাগুলি যেন বিনয়ের নিদ্রাকে বেষ্টন করিয়া তাহার চোখে পড়িল।
একটি অনির্বচনীয় গাম্ভীর্যে ও মাধুর্যে তাহার সমস্ত হৃদয় একেবারে কুলে কুলে পূর্ণ হইয়া উঠিল। দেখিতে দেখিতে ললিতার দুই চক্ষু কেন যে জলে ভরিয়া আসিল তাহা সে বুঝিতে পারিল না। তাহার পিতার কাছে সে যে দেবতার উপাসনা করিতে শিখিয়াছে, সেই দেবতা যেন দক্ষিণ হস্তে তাহাকে আজ স্পর্শ করিলেন এবং নদীর উপরে এই তরুপল্লব নিবিড় নিদ্রিত তীরে রাত্রির অন্ধকারের সহিত নবীন আলোকের যখন প্রথম নিগূঢ় সম্মিলন ঘটিতেছে, সেই পবিত্র সন্ধিক্ষণে পরিপূর্ণ নক্ষত্র সভায় কোন একটি দিব্য সঙ্গীত অনাহত মহাবিনায় দুঃসহ আনন্দ বেদনার মতো বাজিয়া উঠিল। এমন সময় ঘুমের ঘোরে বিনয় হাতটা একটু নাড়িবা মাত্রই ললিতা তাড়াতাড়ি কেবিনের মধ্যে দরজা বন্ধ করিয়া বিছানায় শুইয়া পড়িল। তাহার হাত পায়ের তলদেশ শীতল হইয়া উঠিল। অনেকক্ষণ পর্যন্ত সে হৃৎপিণ্ডের চাঞ্চল্য নিবৃত্ত করিতে পারিল না। অন্ধকার দূর হইয়া গেল। স্টিমার চলিতে আরম্ভ করিয়াছে। ললিতা মুখ হাত ধুইয়া প্রস্তুত হইয়া বাহিরে আসিয়া রেল ধরিয়া দাঁড়াইল। বিনয় পূর্বেই জাহাজের বাঁশির আওয়াজে জাগিয়া প্রস্তুত হইয়া পূর্ব তীরে প্রভাতের প্রথম অভ্যুদয় দেখিবার জন্য অপেক্ষা করিতেছিল। ললিতা বাহির হইয়া আসিবা মাত্র সে সংকুচিত হইয়া চলিয়া যাইবার উপক্রম করিতেই ললিতা ডাকিল, বিনয়বাবু। বিনয় কাছে আসিতেই ললিতা কহিল, আপনার বোধহয় রাত্রে ভালো ঘুম হয়নি। বিনয় কহিল, মন্দ হয়নি। ইহার পরে দুইজনে আর কথা বাড়াইল না। শিশির সিক্ত কাশবনের পরপ্রান্তে আসন্ন সূর্যোদয়ের স্বর্ণচ্ছটা উজ্জ্বল হইয়া উঠিল। ইহারা দুইজনে জীবনে এমন প্রভাত আর কোনোদিন দেখে নাই। আলোক তাহাদিগকে এমন করিয়া কখনো স্পর্শ করে নাই। আকাশ যে শূন্য নহে, তাহা যে বিস্ময় নীরব আনন্দে সৃষ্টির দিকে অনিমেষ চাহিয়া আছে, তাহা ইহারা এই প্রথম জানিল। এই দুইজনের চিত্তে চেতনা এমন করিয়া জাগ্রত হইয়া উঠিয়াছে যে সমস্ত জগতের অন্তর্নিহিত চৈতন্যের সঙ্গে আজ যেন তাহাদের একেবারে গায়ে গায়ে ঠেকাঠেকি হইল। কেহ কোনো কথা কহিল না। স্টিমার কলিকাতায় আসিল। বিনয় ঘাটে একটা ঘোড়াগাড়ি ভাড়া করিয়া ললিতাকে ভিতরে বসাইয়া নিজে গাড়োয়ানের পাশে গিয়া বসিল। এই দিনের বেলাকার কলিকাতার পথে গাড়ি করিয়া চলিতে চলিতে কেন যে ললিতার মনে উল্টা হাওয়া বহিতে লাগিল তাহা কে বলিবে। এই সংকটের সময় বিনয় যে স্টিমারে ছিল, ললিতা যে বিনয়ের সঙ্গে এমন করিয়া জড়িত হইয়া পড়িয়াছে, বিনয় যে অভিভাবকের মতো তাহাকে গাড়ি করিয়া বাড়ি লইয়া যাইতেছে, ইহার সমস্তই তাহাকে পীড়ন করিতে লাগিল। ঘটনাবশত বিনয় যে তাহার উপরে একটা কর্তৃত্বের অধিকার লাভ করিয়াছে, ইহা তাহার কাছে অসহ্য হইয়া উঠিল। কেন এমন হইল? রাত্রের সেই সঙ্গীত দিনের কর্মক্ষেত্রের সম্মুখে আসিয়া কেন এমন কঠোর সুরে থামিয়া গেল? তাই দ্বারের কাছে আসিয়া বিনয় যখন সসংকোচে জিজ্ঞাসা করিল, আমি তবে যাই, তখন ললিতার রাগ আরো বাড়িয়া উঠিল। সে ভাবিল, বিনয়বাবু মনে করিতেছেন তাহাকে সঙ্গে করিয়া পিতার কাছে উপস্থিত হইতে আমি কুণ্ঠিত হইতেছি। এ সম্বন্ধে তাহার মনে যে লেশমাত্র সংকোচ নাই, ইহাই বলের সহিত প্রমাণ করিবার এবং পিতার নিকট সমস্ত জিনিসটাকে সম্পূর্ণভাবে উপস্থিত করিবার জন্য সে বিনয়কে দ্বারের কাছ হইতে অপরাধীর ন্যায় বিদায় দিতে চাহিল না। বিনয়ের সঙ্গে সম্বন্ধকে সে পূর্বের ন্যায় পরিষ্কার করিয়া ফেলিতে চায়। মাঝখানে কোনো কুণ্ঠা, কোনো মোহের জরিমা রাখিয়া সে নিজেকে বিনয়ের কাছে খাটো করিতে চায় না। 31। বিনয় ও ললিতাকে দেখিবা মাত্র কোথা হইতে সতীশ ছুটিয়া আসিয়া তাহাদের দুইজনের মাঝখানে দাঁড়াইয়া উভয়ের হাত ধরিয়া কহিল, কই বড়দিদি এলেন না? বিনয় পকেট চাপড়াইয়া এবং চারিদিকে চাহিয়া কহিল, বড়দিদি? তাই তো, কি হলো? হারিয়ে গেছেন। সতীশ বিনয়কে ঠেলিয়া দিয়া কহিল, ইস, তাই তো, কখনো না। বলো না ললিতা দিদি। ললিতা কহিল, বড়দিদি কাল আসবেন বলিয়া পরেশবাবুর ঘরের দিকে চলিল। সতীশ ললিতা ও বিনয়ের হাত ধরিয়া টানিয়া কহিল, আমাদের বাড়ি কে এসেছেন দেখবে চলো। ললিতা হাত টানিয়া লইয়া কহিল, তোর যে আসুক, এখন বিরক্ত করিস নে, এখন বাবার কাছে যাচ্ছি। সতীশ কহিল, বাবা বেরিয়ে গেছেন, তাঁর আসতে দেরি হবে। শুনিয়া বিনয় এবং ললিতা উভয়ই ক্ষণকালের জন্য একটা আরাম বোধ করিল। ললিতা জিজ্ঞাসা করিল, কে এসেছে? সতীশ কহিল, বলবো না। আচ্ছা বিনয়বাবু বলুন দেখি কে এসেছে। আপনি কখনোই বলতে পারবেন না, কখনো না, কখনো না।
বিনয় অত্যন্ত অসম্ভব ও অসঙ্গত সব নাম করিতে লাগিল। কখনো বলিল নবাব সিরাজউদ্দৌলা, কখনো বলিল রাজা নবকৃষ্ণ, একবার নন্দকুমারের নামও করিল। এরূপ অতিথি সমাগম যে একেবারেই অসম্ভব, সতীশ তাহারই অকাট্য কারণ দেখাইয়া উচ্চৈঃস্বরে প্রতিবাদ করিল। বিনয় হার মানিয়া নম্রস্বরে কহিল, তা বটে, সিরাজউদ্দৌলার যে এ বাড়িতে আসার কতগুলো গুরুতর অসুবিধা আছে সে কথা আমি এ পর্যন্ত চিন্তা করে দেখিনি। যা হোক, তোমার দিদি তো আগে তদন্ত করে আসুন, তারপরে যদি প্রয়োজন হয় আমাকে ডাক দিলেই আমি যাব। সতীশ কহিল, না, আপনারা দুইজনেই আসুন। ললিতা জিজ্ঞাসা করিল, কোন ঘরে যেতে হবে? সতীশ কহিল, তেতালার ঘরেই। তেতালার ছাদের কোণে একটি ছোট ঘর আছে। তাহার দক্ষিণের দিকে রৌদ্র বৃষ্টি নিবারণের জন্য একটি ঢালু টালির ছাদ। সতীশের অনুবর্তী দুইজনে সেখানে গিয়া দেখিল, ছোট একটি আসন পাতিয়া সেই ছাদের নিচে একজন প্রৌঢ়া স্ত্রীলোক চোখে চশমা দিয়া কৃত্তিবাসের রামায়ণ পড়িতেছেন। তাহার চশমার একদিককার ভাঙা দণ্ডে দড়ি বাঁধা, সেই দড়ি তাহার কানে জড়ানো। বয়স ৪৫-এর কাছাকাছি হইবে। মাথার সামনের দিকে চুল বিরল হইয়া আসিয়াছে, কিন্তু গৌরবর্ণ মুখ পরিপক্ক ফলটির মতো এখনো প্রায় নিটোল রহিয়াছে। দুই ভ্রুর মাঝখানে একটি উল্কির দাগ। গায়ে অলঙ্কার নাই, বিধবার বেশ। প্রথমে ললিতার দিকে চোখ পড়িতেই তাড়াতাড়ি চশমা খুলিয়া বই ফেলিয়া রাখিয়া বিশেষ একটা ঔৎসুক্যের সহিত তাহার মুখের দিকে চাহিলেন। পরক্ষণেই তাহার পশ্চাতে বিনয়কে দেখিয়া দ্রুত উঠিয়া দাঁড়াইয়া মাথায় কাপড় টানিয়া দিলেন এবং ঘরের মধ্যে প্রবেশ করিবার উপক্রম করিলেন। সতীশ তাড়াতাড়ি গিয়া তাহাকে জড়াইয়া ধরিয়া কহিল, মাসিমা, পালাচ্ছ কেন? এই আমাদের ললিতা দিদি, আর ইনি বিনয়বাবু। বরদিদি কাল আসবেন। বিনয়বাবুর এই অতি সংক্ষিপ্ত পরিচয়ই যথেষ্ট হইল। ইতিপূর্বেই বিনয়বাবু সম্বন্ধে আলোচনা যে প্রচুর পরিমাণে হইয়া গিয়াছে তাহাতে সন্দেহ নাই। পৃথিবীতে সতীশের যে কয়টি কথা বলিবার বিষয় জমিয়াছে, কোনো উপলক্ষ পাইলেই তাহা সতীশ বলে এবং হাতে রাখিয়া কিছু বলে না। মাসিমা বলিতে যে এখানে কাহাকে বুঝায় তাহা না বুঝিতে পারিয়া ললিতা অবাক হইয়া দাঁড়াইয়া রইল। বিনয় এই প্রৌঢ়া রমণীকে প্রণাম করিয়া তাহার পায়ের ধুলা লইতেই ললিতা তাহার দৃষ্টান্ত অনুসরণ করিল। মাসিমা তাড়াতাড়ি ঘর হইতে একটি মাদুর বাহির করিয়া দিয়া পাতিয়া দিলেন এবং কহিলেন, বাবা বসো, মা বসো। বিনয় ও ললিতা বসিলে পর তিনি তাহার আসনে বসিলেন এবং সতীশ তাহার গা ঘেঁষিয়া বসিল। তিনি সতীশকে ডান হাত দিয়া নিবিড়ভাবে বেষ্টন করিয়া ধরিয়া কহিলেন, আমাকে তোমরা জানো না, আমি সতীশের মাসি হই। সতীশের মা আমার আপন দিদি ছিলেন। এইটুকু পরিচয়ের মধ্যে বেশি কিছু কথা ছিল না, কিন্তু মাসিমার মুখে ও কণ্ঠস্বরে এমন একটি কি ছিল যাহাতে তাহার জীবনের সুগভীর শোকের অশ্রুমার্জিত পবিত্র একটি আভাস প্রকাশিত হইয়া পড়িল। আমি সতীশের মাসি হই বলিয়া তিনি যখন সতীশকে বুকের কাছে চাপিয়া ধরিলেন, তখন এই রমণীর জীবনের ইতিহাস কিছুই না জানাইয়াও বিনয়ের মন করুণায় ব্যথিত হইয়া উঠিল। বিনয় বলিয়া উঠিল, একলা সতীশের মাসিমা হলে চলবে না, তাহলে এতদিন পরে সতীশের সঙ্গে আমার ঝগড়া হবে। একে তো সতীশ আমাকে বিনয়বাবু বলে, দাদা বলে না, তারপরে মাসিমা থেকে বঞ্চিত করবে, সে তো কোনো মতেই উচিত হবে না। মন বশ করিতে বিনয়ের বিলম্ব হইত না। এই প্রিয়দর্শন প্রিয়ভাষী যুবক দেখিতে দেখিতে মাসিমার মনে সতীশের সঙ্গে দখল ভাগ করিয়া লইল। মাসিমা জিজ্ঞাসা করিলেন, বাছা, তোমার মা কোথায়? বিনয় কহিল, আমার নিজের মাকে অনেকদিন হলো হারিয়েছি, কিন্তু আমার মা নেই এমন কথা আমি মুখে আনতে পারবো না। এই বলিয়া আনন্দময়ীর কথা স্মরণ করিবা মাত্র তাহার দুই চক্ষু যেন ভাবের বাষ্পে আর্দ্র হইয়া আসিল। দুই পক্ষে কথা খুব জমিয়া উঠিল। ইহাদের মধ্যে আজ যে নূতন পরিচয় সে কথা কিছুতেই মনে হইল না। সতীশ এইসব কথাবার্তার মাঝখানে নিতান্ত অপ্রাসঙ্গিক ভাবে মন্তব্য প্রকাশ করিতে লাগিল এবং ললিতা চুপ করিয়া বসিয়া রহিল। চেষ্টা করিলেও ললিতা নিজেকে সহজে যেন বাহির করিতে পারে না। প্রথম পরিচয়ের বাধা ভাঙিতে তাহার অনেক সময় লাগে। তাছাড়া আজ তাহার মন ভালো ছিল না। বিনয় যে অনায়াসেই এই অপরিচিতার সঙ্গে আলাপ জুড়িয়া দিল, ইহা তাহার ভালো লাগিতেছিল না। ললিতার যে সংকট উপস্থিত হইয়াছে, বিনয় তাহার গুরুত্ব মনের মধ্যে গ্রহণ না করিয়া
যে এমন নিরুদ্বিগ্ন হইয়া আছে, ইহাতে বিনয়কে লঘুচিত্ত বলিয়া সে মনে মনে অপবাদ দিল। কিন্তু মুখ গম্ভীর করিয়া বিষণ্ণভাবে চুপচাপ বসিয়া থাকিলেই বিনয় যে ললিতার অসন্তোষ হইতে নিষ্কৃতি পাইত তাহা নহে। তাহা হইলে নিশ্চয়ই ললিতার আগিয়া মনে মনে এই কথাই বলিত, আমার সঙ্গেই বাবার বোঝাপড়া, কিন্তু বিনয়বাবু এমন ভাব করিতেছেন কেন, যেন উহার ঘাড়েই এই দায় পড়িয়াছে। আসল কথা, কাল রাত্রে যে আঘাতে সঙ্গীত বাজিয়াছিল, আজ দিনের বেলায় তাহাতে ব্যথাই বাজিতেছে, কিছুতেই ঠিক মতো হইতেছে না। আজ তাই ললিতা প্রতি পদে বিনয়ের সঙ্গে মনে মনে ঝগড়াই করিতেছে। বিনয়ের কোনো ব্যবহারেই এই ঝগড়া মিটিতে পারিত না। কোন মূলে সংশোধন হইলে ইহার প্রতিকার হইতে পারত, তাহা অন্তর্যামী জানেন। হায় রে, হৃদয় লইয়াই যাহাদের কারবার, সেই মেয়েদের ব্যবহারকে যুক্তিবিরুদ্ধ বলিয়া দোষ দিলে চলিবে কেন? যদি গোড়ায় ঠিক জায়গাটিতে ইহার প্রতিষ্ঠা থাকে, তবে হৃদয়ে এমনি সহজে এমনি সুন্দর চলে যে যুক্তিতর্ক হার মানিয়া মাথা হেঁট করিয়া থাকে। কিন্তু সেই গোড়ায় যদি লেশমাত্র বিপর্যয় ঘটে, তবে বুদ্ধির সাধ্য কি যে কল ঠিক করিয়া দেয়? তখন রাগ বিরাগ হাসি কান্না কি হইতে যে কি ঘটে, তাহার হিসাব তলব করিতে যাওয়াই বৃথা। এদিকে বিনয়ের হৃদযন্ত্রটিও যে বেশ স্বাভাবিকভাবে চলিতেছিল তাহা নহে। তাহার অবস্থা যদি অবিকল পূর্বে মতো থাকিত, তবে এই মুহূর্তেই সে ছুটিয়া আনন্দময়ীর কাছে যাইত। গোরার কারাদণ্ডের খবর বিনয় ছাড়া মাকে আর কে দিতে পারে? সে ছাড়া মায়ের সান্ত্বনাই বা আর কে আছে? এই বেদনার কথাটা বিনয়ের মনের তলায় বিষম একটা ভার হইয়া তাহাকে কেবলই পেষণ করিতেছিল। কিন্তু ললিতাকে এখনই ছাড়িয়া চলিয়া যায়, ইহা তাহার পক্ষে অসম্ভব হইয়াছিল। সমস্ত সংসারের বিরুদ্ধে আজ সেই যে ললিতার রক্ষক, ললিতা সম্বন্ধে পরেশবাবুর কাছে তাহার যদি কিছু কর্তব্য থাকে, তাহা শেষ করিয়া তাহাকে যাইতে হইবে, এই কথা সে মনকে বুঝাইতেছিল। মন তাহা অতি সামান্য চেষ্টাতেই বুঝিয়া লইতেছিল, তাহার প্রতিবাদ করিবার ক্ষমতাই ছিল না। গোরা এবং আনন্দময়ীর জন্য বিনয়ের মনে যত বেদনাই থাক, আজ ললিতার অতি সন্নিকট অস্তিত্ব তাহাকে এমন আনন্দ দিতে লাগিল, এমন একটা বিস্ফারতা, সমস্ত সংসারের মধ্যে এমন একটা বিশেষ গৌরব, নিজের সত্তার এমন একটা বিশিষ্ট স্বাতন্ত্র্য অনুভব করিতে লাগিল যে তাহার মনের বেদনাটা মনের নিচের তলাতেই রহিয়া গেল। ললিতার দিকে সে আর চাহিতে পারিতেছিল না। কেবল ক্ষণে ক্ষণে চোখে আপনি যেটুকু পড়িতেছিল, ললিতার কাপড়ের একটুকু অংশ, কোলের উপর নিশ্চল ভাবে স্থিত তাহার একখানি হাত, মুহূর্তের মধ্যে ইহাই তাহাকে পুলকিত করিতে লাগিল। দেরি হইতে চলিল। পরেশবাবু এখনো তো আসিলেন না। উঠিবার জন্য ভিতর হইতে তাগিদ ক্রমেই প্রবল হইতে লাগিল। তাহাকে কোনো মতে চাপা দিবার জন্য বিনয় সতীশের মাসির সঙ্গে একান্ত মনে আলাপ করিতে থাকিল। অবশেষে ললিতার বিরক্তি আর বাঁধ মানিল না। সে বিনয়ের কথার মাঝখানে সহসা বাধা দিয়া বলিয়া উঠিল, আপনি দেরি করছেন কার জন্য? বাবা কখন আসবেন তার ঠিক নেই। আপনি গৌরবাবুর মার কাছে একবার যাবেন না? বিনয় চমকিয়া উঠিল। ললিতার বিরক্তি স্বর বিনয়ের পক্ষে সুপরিচিত ছিল। সে ললিতার মুখের দিকে চাহিয়া এক মুহূর্তে একেবারে উঠিয়া পড়িল। হঠাৎ গুণ ছিঁড়িয়া গেলে ধনুক যেমন সোজা হইয়া উঠে, তেমনি করিয়া সে দাঁড়াইল। সে দেরি করিতেছিল কাহার জন্য? এখানে যে তাহার কোনো একান্ত প্রয়োজন ছিল, এমন অহংকার তো আপনা হইতে বিনয়ের মনে আসে নাই। সে তো দ্বারের নিকট হইতেই বিদায় লইতেছিল। ললিতাই তো তাহাকে অনুরোধ করিয়া সঙ্গে আনিয়াছিল। অবশেষে ললিতার মুখেই এই প্রশ্ন? বিনয় এমনি হঠাৎ আসন ছাড়িয়া উঠিয়া পড়িয়াছিল যে ললিতা বিস্মিত হইয়া তাহার দিকে চাহিল। দেখিল বিনয়ের মুখের স্বাভাবিক সহাস্যতা একেবারে এক ফুৎকারে প্রদীপের আলোর মতো সম্পূর্ণ নিবিয়া গেছে। বিনয়ের এমন ব্যথিত মুখ, তাহার ভাবের এমন আকস্মাৎ পরিবর্তন ললিতা আর কখনো দেখে নাই। বিনয়ের দিকে চাহিয়াই তীব্র অনুতাপের জ্বালাময় কষাঘাত তৎক্ষণাৎ ললিতার হৃদয়ের এক প্রান্ত হইতে আরেক প্রান্তে উপরি উপরি বাজিতে লাগিল। সতীশ তাড়াতাড়ি বিনয়ের হাত ধরিয়া ঝুলিয়া পড়িয়া মিনতির স্বরে কহিল, বিনয়বাবু বসুন, এখনই যাবেন না। আমাদের বাড়িতে আজ খেয়ে যান। মাসিমা, বিনয়বাবুকে খেতে বলো না। ললিতা দিদি, কেন বিনয়বাবুকে যেতে বললে? বিনয় কহিল, ভাই সতীশ, আজ না ভাই। মাসিমা যদি মনে রাখেন তবে আরেকদিন এসে প্রসাদ খাবো। আজ দেরি হয়ে গেছে। কথাগুলি বিশেষ কিছু নয়, কিন্তু কণ্ঠস্বরের মধ্যে
অশ্রু আচ্ছন্ন হইয়াছিল। তাহার করুণা সতীশের মাসিমার কানেও বাজিল। তিনি একবার বিনয়ের ও একবার ললিতার মুখের দিকে চকিতের মতো চাহিয়া লইলেন, বুঝিলেন অদৃষ্টের একটা লীলা চলিতেছে। অনতিবিলম্বে কোনো ছুতা করিয়া ললিতা উঠিয়া তাহার ঘরে গেল। কতদিন সে নিজেকে নিজে এমনি করিয়া কাঁদাইয়াছে।